আসসালামু আলাইকুম। আমি সাংবাদিক সৈয়দ এনামুল হক নিপু, ক্রাইম টিভি থেকে। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি প্রথমে যে কথাটি বলবো সেটা হলো যে হাইকোর্টের যে রায়, জয় বাংলা জাতীয় স্লোগানের হাইকোর্টের যে রায়, অ্যাপিলেট ডিভিশনে যা যা স্থগিত হয়েছে, আপনারা অবগত আছেন। এর আগে আমি আমার যে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে অবশ্যই এটা স্থগিত হবে, কারণ তাদের ন্যাচারালি তাদের যে ভাবধারা, চিন্তাধারা সব কিছুতে দেখা যাচ্ছে যে এটা স্থগিত হবে। এটা স্থগিত হয়েছে। এই স্থগিত আদেশের আমি তীব্র ভাষায় প্রতিবাদ করছি। 1971 সালের 16ই ডিসেম্বর, তখন আমার 5 বছর বয়স চলছে। আমরা তখন আমার বাবা যেহেতু সেনাবাহিনী চাকরি থেকে বের হয়ে এসে রিটায়ার্ড করার পরে সরকারি চাকরি করতেন, আমরা তখন মতিঝিল টিএনটি কলোনিতে থাকতাম। ওই সময় 1971 সালের মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এবং এই মুক্তিযুদ্ধকালীন সময় 71 সালের 16ই ডিসেম্বর সকাল আনুমানিক 7টা বা তার একটু আগে আমার ছোট ভাই খুব কান্না করছিলেন। তাকে কোলে করে আর আমাকে হাতে করে আমার যে সেজ বোন আছে রেখা, যাকে আমরা ছোট আপা বলি, উনি আমাদের নিয়ে ঘুরছিলেন আমার ছোট ভাইকে ঠান্ডা করার জন্য। ঘুরতে ঘুরতে আমরা মোটামুটি ফকিরাপোল যে মোড়, সেই দিকে চলে গেছি। আমাদের ঠিক ওয়ালটা এমনভাবে ছিল যে একদিকে ফকিরাপোল মোড়, অন্যদিকে রাজারবাগ যে পুলিশ হাসপাতাল। ওইখানে আমরা যখন যাই, আমরা দেখলাম 10-12 জন ছেলে একটি মিছিল যাচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু করে। তা আমরা দ্রুত ওই জায়গা স্থান ত্যাগ করে চলে আসি এবং বাসায় এসে যখন ঘটনাটা বলি, কেউ বিশ্বাস করেনি আমাদের কথা। এর কিছুক্ষণ পরেই আমাদের ঘরের সামনে একটু বসার মতো একটা স্থান আছে, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে, এর ভিতরেই দুইটা ছেলে আসলো। বাইকে করে, একজন বাইক চালাচ্ছে, একজন বাইকের পিছনে বসা, এবং জয় বাংলা স্লোগান দিতে দিতে ঢুকলো। ঢুকে আমরা যে দাঁড়িয়েছি, আমাদের বলে জয় বাংলা বলো, জয় বাংলা বলো। হ্যাঁ, আমরাও জয় বাংলা বললাম। বলতে বলতে তা আবার বাইক চালিয়ে চলে গেছে। এটা ছিল 16ই ডিসেম্বর 1971 সালের। তারপর ঘণ্টাখানেক দীর্ঘ যুদ্ধ হলো। এই প্রথমবারের মতো ভিতরে, মানে এর আগে কলোনির ভিতরে কোনো যুদ্ধ হয়নি, প্রথমবারের মতো কলোনির ভিতরে যুদ্ধ। প্রচণ্ড গোলাগুলি। আমাদের সবাই আমরা লুকিয়ে রেখেছেন গার্ডিয়ানরা, মুরব্বীরা। এবং 1 ঘন্টা পর একেবারে সব কিছু স্তব্ধ হয়ে গেল। বিশাল একটি বাস আসলো এবং ওই বাসে লাইন ধরে বিহারি, আমাদের এলাকায় যারা বিহারি ছিলেন, তারা ওই বাসে ওঠা শুরু করলো। এবং পরবর্তীতে আমরা কিছু আর্মি দেখলাম, যারা একটা পাতা রঙের পোশাক পরা এবং মাথার উপরে পাগড়ি। তো মাকে জিজ্ঞেস করলাম, মা বলল ওরা শিখ ইন্ডিয়ান আর্মি। তা আমাদের আপনারা ফুকনি হিসাবে চিনেন যে চুলা, যে মাটির চুলা জ্বালাতে এরকম একটা লোহার রড থাকে ভিতরে, মানে গর্ত করা, ওই ফুকনি, ফু দিয়ে বাতাস দেয় আর কি। তো সেইটার ভিতরে আমাদের জাতীয় পতাকাটা রেখেছিল আমার আম্মা। তা আমার মা আমাকে সেই পতাকাটা বের করে দিল। আমি দরজার কাঠে লাগিয়ে জয় বাংলা বলতে বলতে ঘর থেকে বের হয়ে গেলাম। আমার বয়স কিন্তু 5, খেয়াল করেন। বের হওয়া যাওয়ার পরে একজন আর্মি, শিখ আর্মি আমাকে কোলে তুলে এইভাবে উঁচু করে, যে আমাকে তুলে জয় বাংলা স্লোগান দিয়ে তারপর আমাকে গালে চুমু দিয়ে ছাড়লেন। এই হলো সেদিনকার ঘটনা। এছাড়া এর পরবর্তী সময় আমরা যে ফুটেজগুলো দেখেছি, মুক্তিযুদ্ধের ফুটেজ, প্রত্যেকটা ফুটেজে আছে যে মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন এবং বঙ্গবন্ধুর নামে, যে বঙ্গবন্ধুর পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, জয় বাংলা, এই ধরনের স্লোগান দিয়ে তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তাহলে এই স্লোগানটা, এই স্লোগানটা মুক্তিযুদ্ধের স্লোগান, আর বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের নেতা, ঠিক আছে, নেতৃত্ব দানকারী নেতা যিনি বঙ্গবন্ধু একমাত্র। আর স্বাধীনতা ঘোষণা নিয়ে আমি আরেকটি ছোট্ট একটি কথা বলি, সেটা হলো, ইতিমধ্যে আপনারা বইও লিপিবদ্ধ করেছেন এবং এটা তর্কাতর্কিও করছেন। আওয়ামী লীগ যারা করেন
তারা বলেন বঙ্গবন্ধু, বিএনপি যারা করেন তারা বলেন শহীদ জিয়া, এইভাবে কথাটা বলেন। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া বলা হয়েছে। এই ব্যাপারে আমি ছোট একটা কথা বলতে চাই। আমি একটা ক্রিকেট টিমে 11 জন ক্রিকেটার থাকে যারা সরাসরি ফিল্ডে খেলে। এছাড়াও 2 থেকে 3 জন এক্সট্রা প্লেয়ার থাকে যারা প্রয়োজনে কেউ আহত হলে অল্টারনেটিভ তাদেরকে ব্যবহার করা হয়। এছাড়াও কিছু ছেলে থাকে যারা বল বয় বলে যাদেরকে, তারা হলো বল বাইরে গেলে অনেক দূরে বা গ্যালারিতে গেলে এনে দেয়, অথবা পানি এনে দেয়, অথবা পানীয় এনে দেয়, চা এনে দেয়, বা চেয়ারটা আগিয়ে দেয়। এইভাবে কিছু কাজ করে থাকে, এদেরকে বল বয় বলে। এখন মনে করেন আপনি আপনি ওয়ান ডে খেলছেন, এখন জাস্ট আলোর কারণে আপনি খেলাটা বন্ধ করবেন, অথবা আপনি খেলা চালিয়ে যাবেন, অথবা টসের সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্ত কি ওই বল বয় করতে পারে, না দলের ক্যাপ্টেন করবেন? আমাকে কি একটু বলতে পারেন? অবশ্যই দলের ক্যাপ্টেন করবেন। তো এইভাবে যিনি 1947 সালে 47 সালে উনি পুরো বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়, 48 সালে ছাত্রলীগ গঠিত হয়, 49 সালে আওয়ামী লীগ গঠিত হয়। আওয়ামী লীগের একজন যুবক নেতা ছিলেন মাওলানা ভাসানী সাহেবের সাথে, সোহরাওয়ার্দী সাহেবের সাথে। পরবর্তীতে আওয়ামী লীগের হাল ধরেন, 52 ভাষা আন্দোলন যিনি করেন, 66 6 দফা যখন যিনি প্রেরণ করেন আমাদের পাকিস্তানি শোষণের বিরুদ্ধে, যখন 66 6 দফা প্রেরণ করেন, তারপরে তিনি দীর্ঘ সময় কারাবরণ করেছেন। এমন একজন নেতা। 69 গণ অভ্যুত্থান হয়, তাকে বাঁচাবার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে ফাঁসির যখন কাস্টে নিয়ে যায়, তখন 69 গণ অভ্যুত্থান সৃষ্টি হয়। সেই গণ অভ্যুত্থানে তিনি বেরিয়েছেন, 70 নির্বাচন করেন, তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সংখ্যাগরিষ্ঠ আসন পায় 2 পাকিস্তানে। যখন তিনি প্রধানমন্ত্রী হওয়ার কথা 2 পাকিস্তানে, তখন তারা তাল বাহানা শুরু করছে পাকিস্তানিরা যে বাঙালিদের কাছে ক্ষমতা দিবে না তারা, এবং নানান ধরনের কুকীর্তি করছিল, প্রস্তাব করছিল। এবং বঙ্গবন্ধু অবশেষে ঐতিহাসিক 7ই মার্চে বঙ্গবন্ধু প্রকাশ্য ঘোষণা দিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আরও দিক নির্দেশনামূলক অনেক কথাই বলেছেন, যার কারণে এই ভাষণটাকে জাতিসংঘের ইউনেস্কো একটা সম্মানিত পর্যায়ে নিয়ে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ 5টি ভাষণের সাথে এই ভাষণটিকেও রেখেছে ইউনেস্কো, জাতিসংঘে। এখানে কিন্তু আওয়ামী লীগের কোনো হাত নাই জাতিসংঘের উপরে। তো এই ভাষণটি নির্বাচিত করে রেখেছেন ইউনেস্কো। তাহলে পরবর্তীতে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন, এবং 25শে মার্চের কাল রাত্রিতে যখন বঙ্গবন্ধু গ্রেপ্তার করবে, অপারেশন সার্চলাইটের নামে যখন তারা হামলা করবে, বঙ্গবন্ধু গ্রেপ্তারের ঠিক পুরো মুহূর্তে উনি ইপিআরের ট্রান্সমিটারে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং চট্টগ্রামে বার্তা পাঠান, যা 26শে মার্চ পরের দিন সকালবেলা ওই তদানীন্তন আওয়ামী লীগ নেতা, চট্টগ্রামের আওয়ামী লীগের সভাপতি এম এ হান্নান ঘোষণাপত্র পাঠ করেন। পরবর্তীতে রেডিও অফিসের লোকদের অনুরোধে এবং ওই আওয়ামী লীগের নেতাদের সিদ্ধান্তে একজন আর্মি অফিসারকে দিয়ে ঘোষণা করা হয়, তিনি হচ্ছেন জিয়াউর রহমান। এবং সেটা 27 তারিখে। জিয়াউর রহমান যদি ঘোষণা করতো তাহলে স্বাধীনতা দিবস মানে বিজয় দিবসটা, এই স্বাধীনতা দিবসটা কিন্তু 27 তারিখে হতো। স্বাধীনতা দিবস কিন্তু আপনার ওই যে 26 তারিখে হতো না। 26 তারিখ হয় 25শে মার্চ রাত্রি 12টার পর, এই হিসাবে 26 তারিখ ধরা হয়। বঙ্গবন্ধু ঘোষণা করেছেন, এইটুকু আপনারা মনে রাখবেন। অর্থাৎ স্কুলের দপ্তরি কখনো স্কুল ছুটির ঘন্টা বাজায় দপ্তরি, এটা ঠিক আছে, কিন্তু দপ্তরি স্কুল ছুটির সিদ্ধান্ত দিতে পারে না। স্কুল ছুটির সিদ্ধান্ত হেডমাস্টার দেয়, অথচ ঘন্টা বাজায় কিন্তু দপ্তরি। এইটুকু আপনাদের মাথা রাখতে হবে। জিয়াউর রহমান একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি মুক্তিযুদ্ধ করেছেন, তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, এবং তার উপরে প্রধান সেনাপতি ছিলেন জেনারেল ওসমানী, এবং তার উপরে মুজিবনগর সরকার ছিলেন, এবং সরকারের মাথার উপরে বঙ্গবন্ধু ছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। তাই বঙ্গবন্ধু আওয়ামী লীগের একা সম্পদ না। আর জয় বাংলা স্লোগানটি মুক্তিযুদ্ধের স্লোগান, এটা কোনো আওয়ামী লীগের স্লোগান নয়। আজকে যে যারা এই আপিলটা করেছেন, এপিলেট ডিভিশনে যারা স্থগিত করেছেন, তাদের আমি তীব্র ভাষায় নিন্দা তো করতে পারবো না, কারণ মহামান্য আদালতের বিরুদ্ধে নিন্দা করা যায় না, তাহলে আমি আদালতের মামলা খাবো, আদালত অবমাননার। তাই আমি নিন্দা করলাম না, কিন্তু আমি তীব্র ভাষায় এর প্রতিবাদ করছি, কারণ প্রতিবাদ করাটা আমার গণতান্ত্রিক অধিকার।
আমি প্রতিবাদ করছি, কারণ মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা স্লোগান। আপনারা মুক্তিযুদ্ধের যত ফুটেজগুলো আছে এই ফুটেজগুলো আপনারা বের করে দেখেন, জয় বাংলা স্লোগানে বঙ্গবন্ধুর নামে মুক্তিযুদ্ধ হয়েছে। আপনারা বের করে দেখেন, পুরাতন পুরাতন ফুটেজ আছে মুক্তিযুদ্ধের সময়। এখন আমি মূল বক্তব্যে আসি। আমি বলতে চেয়েছিলাম, সেদিন ভারতের পররাষ্ট্র সচিব এসেছেন, বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রী মানে উপদেষ্টা যিনি আছেন তাদের সাথে বৈঠক করেছেন দ্বিপক্ষীয় বিষয়ের উপরে বৈঠক করেছেন। ঠিক একই সময় ইউ মানে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা কিন্তু প্রধান উপদেষ্টা সাহেবের সাথে বৈঠক করেছেন, ইউনূস সাহেবের সাথে। আপনারা সবাই ব্যাপারটি জানেন এবং ফলাও করে বাংলাদেশের মিডিয়াগুলো প্রচার করেছে যে ইউনূস সাহেব বলেছেন যে দিল্লিতে যে অ্যাম্বাসিগুলো আছে ইউরোপের, সেই অ্যাম্বাসিগুলোকে মানে ভিসা সেন্টারগুলোকে, অ্যাম্বাসি না ভিসা সেন্টারগুলোকে বাংলাদেশে স্থানান্তর করার জন্য। কারণ এই মুহূর্তে আমাদের ভারতে ভিসা সংরক্ষিত, তাই আমরা সবাই ইচ্ছা সত্ত্বেও আমরা ভিসা নিতে সমস্যা হচ্ছে, তো স্থানান্তরের কথা বলেছেন। কিন্তু একটি জিনিস বাংলাদেশের কোনো মিডিয়া আমি প্রচার করতে দেখিনি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আর দেখে থাকলে তো ভালো। ইউ 28টি দেশের প্রতিনিধি দল এসেছেন। এই প্রতিনিধি ইউ দলের প্রতিনিধি যিনি অ্যাম্বাসেডর, যিনি প্রতিনিধি দলের দূত হিসেবে থাকেন, ওনার নাম হলো ডেভিড মিলার। ওনার বক্তব্যে আমি কিছু পড়ছি। উনি বক্তব্য রেখেছেন, উনি বলেছেন আমরা সরকারকে বলেছি, মানে অন্তর্বর্তী সরকারকে বলেছেন। উনি কিন্তু বলেছেন জিনিসটা, উনি রিকোয়েস্ট করেননি বা পরামর্শ দেননি, উনি বলেছেন। উনি কি বলেছেন? উনি বলেছেন যে আইনের শাসন, মানবাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা ও বাক স্বাধীনতার উপর নজর দিতে হবে। এটা উনি বলেছেন যে এগুলো নজর দিতে হবে। ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংস্থা জাস্টিস মেকার্স ইউকে বলেছেন যে আইনের শাসনের প্রতি প্রতিষ্ঠা করার জন্য সরকারকে চাপ দেওয়ার জন্য, এটা কিন্তু বলেছেন, আপনারা জানেন ব্যাপারটা। তো নিশ্চয়ই নির্বাচনের কথাও হয়েছে ওখানে। তো ইউনূস সাহেব না হলে উনি বললেন কেন যে ডিসেম্বরে উনি সংস্কার ও নির্বাচনের একটা ইঙ্গিত দিবেন? হ্যাঁ, তো অবশ্যই বলেছেন। তো ডেভিড মিলার আরও বলেছেন আমাদের 28টি কণ্ঠ হতে পারে, কিন্তু আমাদের সকলের মেসেজ মানে বার্তা, সকলের বার্তা এক। এই এক বার্তা কি? আইনের শাসন প্রতিষ্ঠা করা, মানবাধিকার দিকে নজর দেওয়া, মৌলিক স্বাধীনতা, মৌলিক অধিকার মানুষের সমুন্নত রেখে, এবং সংবাদপত্রের স্বাধীনতা এবং সুনির্দিষ্ট রেখে এবং সুনির্দিষ্টভাবে যত দ্রুত নির্বাচন দেওয়া যায়। এই জিনিসগুলো কিন্তু আমাদের কোনো মিডিয়া বলেনি। আমি জানি না যে মিডিয়া মানে উপরে কোনো হস্তক্ষেপ আছে কিনা, কারণ আমি ইদানিং যা দেখছি তা হচ্ছে যে ইউটিউবে আমরা কিছু জানতে পারতেছি, কিন্তু মিডিয়ায় আমাদের কোনো টেলিভিশনের সংবাদে বা রেডিও সংবাদে আমরা কোনো কিছু পাচ্ছি না। এর আগে আমরা দেখেছি যে বিটিভি একমাত্র সরকারি প্রতিষ্ঠান ছিল, আর বেসরকারি চ্যানেলগুলা সব আমরা অনেক কিছুই আমরা জানতে পারতাম। কিন্তু এখন দেখি যে বিটিভির আদলে সমস্ত চ্যানেল বিটিভির আদলে চলছে। এটা কেন ভাই? সংবাদপত্রের এই বাক স্বাধীনতার জন্যই তো আন্দোলনটা করেছেন আপনারা। তো এই হলো আমার মেসেজ। আমি আরেকটি কথা আমি ছোট্ট করে আপনাদের বলছি, সেটা হলো যে একটি ভিডিও বাজারে খুবই প্রচলিত, যিনি হলো যে কানাডার স্ট্যালিন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছিলেন। এটা আরও কয়েক বছর আগের একটি বক্তব্য রাখছিলেন, ওইটা এখন ইউটিউবে ভাইরাল। যে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইউনূস সাহেব কিছু কথা বলেছেন। উনি কথাগুলো তো সত্যই বলেছেন, কিন্তু কথাগুলো এমন হাস্যরস করে কথা বলেছেন, আর ওইটার অল্টারনেটিভ যে সামনে বসা লোকগুলো যেভাবে হাসছিল, এখানে আসলে নবীজির সম্মানের বদলে অসম্মান হয়ে যায়। আর ঠিক এই কথাগুলো যদি আমাদের মুখ থেকে বের হতো, আমরা এতক্ষণে কাঠমোল্লারা
বাংলাদেশের কাঠমোল্লারা রাস্তা রাস্তা স্লোগান দিত আমাদের ফাঁসির দাবিতে, এবং রাস্তাঘাটে আমাদের অপমানিত করতে হতো। তো যাই হোক, যে উনি বলেছেন ওটা উনি চিন্তা করবেন। আমি বলছি যে এটা নিয়ে ভাইরাল করার কোনো কিছু নাই। এটা হলো শ্রদ্ধার ব্যাপারটা হলো যার যার ব্যাপার। শ্রদ্ধা যিনি করবেন তার ভিতর থেকে আসতে হবে শ্রদ্ধা। জোর করে কাউকে শ্রদ্ধা করা যায় না। তো আমি বলতেছিলাম প্রথমেই যে জয় বাংলা স্লোগান নিয়ে আপনাদের অনুরোধ করছি যে আদালতকে পুনরায় এটা বিবেচনা করতে, এবং অন্তর্বর্তী সরকারকেও। কারণ আপনারা যে স্বাধীনতার যে স্লোগান আপনারা মুছে দিচ্ছেন, মুক্তিযুদ্ধের যে যিনি নেতৃত্ব দিয়েছেন সেগুলো মুছে দিচ্ছেন, তাহলে আপনারা কি ধীরে ধীরে মানে পাকিস্তানের দিকে যাচ্ছেন? আপনারা জাতীয় স্লোগান কি করতে চাচ্ছেন? মানে একটা জাতীয় স্লোগান মানুষ যদি মানে থাকে তো রাখতে হয়, কি করতে চাচ্ছেন? বিষয়টি পুনরায় বিবেচনা করেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।